ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। এর মধ্য দিয়ে তার টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটে। সামনে ছিলাম এই কারণেই যে পিছনের লোকগুলোকে কিভাবে আমি সামনে নিয়ে যাব, কারণ আমি যদি খালি হাতে সামনে যাই ওরা কিন্তু আমার দেখা দেখি সামনে আসবে না। তারপরে হচ্ছে এইভাবে আমি সামনের দিকে আগাতে শুরু করি। ওই টিনের আড়াল থেকে আবার দেখেছে আমি ইটের টুকরাও ছুঁড়ে মারতাম। দেখেন ওই সময় যে আমার গুলি লাগলে কি হবে বা আমি মরে গেলে আমার ফ্যামিলির কি হবে, এইসব চিন্তা ভাবনা তখন আসলে মাথায় ছিল না। এর আগে রাজধানী জুড়ে চলে ৩৬ দিনের গণ আন্দোলন। শুরুটা ছিল ছাত্রদের হাত ধরে কোটা সংস্কার ও চাকরির বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু অল্প সময়ে তা ছড়িয়ে পড়ে রূপ নেয় এক সার্বজনীন গণ অভ্যুত্থানে। যে আন্দোলনে ছাত্র, তরুণ, পেশাজীবী, সাধারণ মানুষ সহ রাজপথে নেমেছিল সবাই। এই আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন একজন তরুণ, নাসির খান। কারণ বাজার এলাকায় এক খণ্ড টিন হাতে পুলিশের সামনে দাঁড়িয়ে প্রতিরোধ গড়েন তিনি। জুলাই আন্দোলনের ১ বছর উপলক্ষে আন্দোলনের সেই দিনগুলোর স্মৃতিচারণ করেছেন তিনি সমকালের সঙ্গে। নাসির খান, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে কোন সময়ে আপনি এই আন্দোলনে যোগ দিলেন? আমি তারিখটা সম্ভবত ২২ তারিখ হবে, ২২ বা আমার এক্স্যাক্টলি মনে নাই। যাত্রাবাড়িতে একটা বাচ্চা মারা যায়, যে জালনা থেকে গুলি লেগে যে বাচ্চাটা মারা যায়, বাচ্চাটার বয়স হবে ২ থেকে ২.৫ বছর বয়স। আসলে তখন আমার খুব খারাপ লাগে। আর তারপরে হচ্ছে আবু সাইদের ব্যাপারটা, ১৬ তারিখে এর আগে আবু সাইদের ব্যাপারটা গেছে। তো এগুলা দেখে খুব খারাপ লাগতো চোখের সামনে, কারণ আমিও এখানে বেড়ে ওঠা। তো চোখের সামনে এগুলো আসলে মেনে নিতে পারতাম না, কারণ অন্যায় সেটা আমি আওয়ামী লীগ সরকার হোক আর বিএনপি সরকার হোক, মানে কোনো দলের কথা না, আমার হচ্ছে অন্যায় আমি দেখতে পারি না। তো আমি মনে করি যে এখানে আমারও অংশগ্রহণ করা উচিত, আমি মনে করলাম। যতটুকু মনে পড়ে আমি ১৯ তারিখে সম্ভবত আমি ১৮-১৯ তারিখে আমি প্রথমে আন্দোলনে যাই, সেটা হচ্ছে আমি বাড্ডাতে যাই। কারণ আমি আরামবাগে যেহেতু আমার অনেক পরিচিত লোকজন আছে, তো এইখানে আমি আরামবাগে কোনো আন্দোলনে নামতে পারিনি। তো যার কারণে আমি অনেক দূরে দূরে আন্দোলনে অংশগ্রহণ করি আমি ভাইদের সাথে। আমার আসলে নির্দিষ্ট কোনো যে নেতৃত্ব দেওয়ার মতো এরকম কেউ আমাকে পিছন থেকে বলতেছে যে ওইখানে যাও, এইভাবে আগাও, এরকম কেউই ছিল না। আমি আমার নিজের থেকে আর কি যতটুকু আমার নিজের খারাপ লাগছে এই থেকে আমি আগাই। এরপর জানতে চাবো যে এই এক টুকরো টিন, সেটা আপনি আসলে কোথায় পেলেন, কিভাবে পেলেন? আমি টিনটা নেওয়ার আগেও কিন্তু আমরা ছিলাম হচ্ছে শাহবাগে। শাহবাগ থেকে আমরা যখন শুনতে পাই, খবর আসে যে আমাদের ভাইদের উপরে আক্রমণ শুরু হয়েছে বাংলা মোটরে, তখন আমি আস্তে আস্তে বাংলা মোটরের দিকে আগাতে শুরু করি। তো বাংলা মোটর থেকে এরা পিছাইতে কারণ বাজার মুখ পর্যন্ত চলে গেছে, সামনের দিকে চলে গেছে। তখন আমি ওই সোনারগাঁও হোটেল থেকে ওই টিনটা ছুটাই। ওই আপনি খেয়াল করে দেখবেন রাস্তার সাইডে না, এই সাইডে লেকের পাশে, মানে এই পাশটাতে দেখবেন যে টিন দিয়ে বেড়া দেওয়া আছে, ওইখান থেকে আমি টিনটা ছুটাই। তো ওই টিনটা ছুটাই আসলে দুই টুকরা করে আমি এক খণ্ড নেই আর অন্য আরেকজন এক খণ্ড নেয়। কিন্তু আমি সামনে ছিলাম এই কারণেই যে পিছনের লোকগুলোকে কিভাবে আমি সামনে নিয়ে যাব, কারণ আমি যদি খালি হাতে সামনে যাই ওরা কিন্তু আমার দেখা দেখি সামনে আসবে না। টিনটা যখন ধরেছিলাম তখন ওই ছড়াগুলিগুলো না খুব সুন্দর বৃষ্টির মতো আওয়াজ হইতো যে টিনের ভিতরে লাগতেছিল। আর তখনই ওই মুহূর্তে আমারই মানে একজন পরিচিত লোক আপনার কারণ বাজার মুখের থেকে শর্টগান দিয়া গুলি করতেছিল। আমি ওইটা দেখা, এটা আমি নামটা বলবো না, আমি একদম পরিচিত এক ভাই। তো ওনাকে আমি যখন দেখি যে এরকম হাত উঁচা করে তখন ওই শর্টগান নিয়ে, আমি তখন ওনাকে দেখে আমি মোবাইলটা বের করে আমি ভিডিও করার জন্য বের করছিলাম। আর সেই মুহূর্তে আমার এই মোবাইলের ভিতরে একটা ছড়াগুলি লাগার পর আমার ক্যামেরাটা ভেঙে যায়। এখন ওইভাবেই আছে, আমি আসলে এটা চেঞ্জ করি নাই। তারপরে হচ্ছে এইভাবে আমি সামনের দিকে আগাতে শুরু করি। ওই টিনের আড়াল থেকে আবার দেখেছে আমি ইটের টুকরাও ছুঁড়ে মারতাম। আমাকে দেখে দেখা গেছে আমি সামনের দিকে, ধরেন আমি ২০ হাত সামনে যাচ্ছি, তারা আমার ২০ হাত পিছনে আছে, আমি আবার ২ হাত সামনে যাচ্ছি, তারাও ২ হাত সামনে আসতেছে। এরকম তারাও আমার দেখা দেখি দেখতেছে টিনের ভিতরে আপনার যে টিয়ার সেল আইসা পড়তেছে, ছড়াগুলিগুলো আইসা পড়তেছে। তখন এরা কি করে, প্লাস্টিকের ডিভাইডার, পানির ঝাড়, পানির ট্যাঙ্কি, যে গাজি ট্যাঙ্কি, বিভিন্ন ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি এইসব জিনিস ইত্যাদি নিয়ে তারাও সামনের দিকে একটা ঢাল তৈরি করে। আমি তাদের সামনে থাকি এবং আমি তাদেরকে সাহস দিয়ে সামনের দিকে নিয়ে যাই। দেখেন ওই সময় যে আমার গুলি লাগলে কি হবে বা আমি মরে গেলে আমার ফ্যামিলির কি হবে, এইসব চিন্তা ভাবনা তখন আসলে মাথায় ছিল না। কারণ আমরা তখন আমাদের কাছে মনে হয়েছিল, ওই যে বললাম আপনাকে যে আমরা বেঁচে থেকেও মনে হয়েছে আমরা মরার মতনই আছি। আপনি আহত অবস্থায় যে হাতে ইট লাগার পরে পিজি হসপিটালে গিয়েছিলেন, ওখানে কি আসলে কি ঘটেছিল? যখন আমরা ওই টিনটা নিয়ে সামনে আমি আগাতে থাকি, সে ফার্ম গেটের দিকে, মানে আমি তো কারণ বাজার থেকে যখন ফার্ম গেটের দিকে আগাতে থাকি, তখন পুলিশ আস্তে আস্তে পিছাতে থাকে। তো পিছাতে একটা পর্যায়ে চলে যায় কি, তারা ফার্ম গেট চলে যায়। ফার্ম গেটে ফুটওভার ব্রিজের নিচে যখন চলে যায়, আনন্দ যে হলটা, আনন্দ ভবনের হলটা, ওই হলটার এই পাশ থেকে একদল আওয়ামী লীগের লোকজন জড়ো হয়, সন্ত্রাসী বাহিনী,
ডান দিক থেকে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচ থেকে ওইখান থেকে না ওইখান থেকেও আওয়ামী লীগের দলীয় লোকজন যখন জড়ো হয় দুই দিক থেকে, আর মাঝখানে ছিল পুলিশ। তো ওই দিক থেকে আবার দেখতেছিলাম একটা সাজুয়া যান আসতেছিল, সাদা রঙের একটা গাড়ি আসতেছিল, ওই গাড়ি দিয়ে উপর থেকে আসতেছিল। তখন আসলে আমরা ওইখানে ঢাল হয়ে এক সিরিয়ালে দাঁড়ায় থাকি, আমরা এক পাও পিছে পাচ্ছি না, আমরা সামনের দিকে আগে যাচ্ছি। তো এই আমাদের সামনে আগানোর কারণে ওরা যখন দুই দিক থেকে আমাদেরকে অ্যাটাক করা শুরু করে, তখন আসলে আমি ওই ইটাটা আমার তখনই লাগে। আমার ডান পাশে দুইটা লোক ছিল, আমি আসলে তাদের নাম জানি না, একটা ছেলে মারা গেছে। আমার ডান পাশে 2-3 জন ছিল, তার পিছনে প্রায় 10 হাত পিছনে, আরো 10-20 হাত পিছনে হবে, আরো পিছনে ছিল, কিন্তু আমরা 3 জন ছিলাম খুব সামনে। তো ওই 2 জন ছিল আমার ডান পাশে, আমি ছিলাম বাম পাশে। আমি যখন ওই টিনটা ফালাই দিই, তখন ওই গাড়ি যখন আসে, তখন আমরা যখন ইটাটা নেই, ইটা নিয়ে যখন ইটা মারার জন্য আমি ইটা নিচা হই, তখন ওই ডান পাশ থেকে ওই পার থেকে যখন গুলি করে, তখন এই আমার ডান পাশে যে ছেলেটা, এই ছেলেটার এইখান থেকে গুলি ঢুকে এইখান থেকে গুলিটা বের হয়ে যায়। তো তখন ও রাস্তায় পড়ে যায় গড়ায়া। তো ওই গুলিটা লাগার কথা ছিল আমার, কারণ আমি তো বাম সাইডে ছিলাম, গুলিটা আসে বাম থেকে, আর ও ছিল আমার ডান পাশে। আমি কিন্তু ওই নিচা হই ওই ইটাটা উঠায়া ইটাটা নেওয়ার জন্য ইটাটা ছুঁড়ে মারবো। তো আমি যখন ওই ছেলেটাকে ওই পড়ে যায়, তখন ওই ছেলেটাকে প্রথমে ঠ্যাং ধরে টাইনা নিয়ে আসি, কারণ ওইখানে তো আপনি বুঝতেই পারতেছেন সামনের দিকে আগুনটা খুব টাফ। তখন আমি ঠ্যাং ধরে টাইনা নিয়ে এসে আমার সামনে আই না, তখন আমি ওকে কোলে নেই। যখন আমি কোলে নিতে যাই, তখনই ওই ডান পাশ থেকে বাম পাশ থেকে আবার যখন ইটা মারে, আদলা ইটা মারে, তখন আমি ছেলেটাকে ফালাই দিই, নিচে ফালাই দিই। আমি ওই যে ফার্ম গেটে বললাম যে তখন ইটাটা খাই, তখনই আমি আহত হই। আর আহত হওয়ার পরে আমি মনে করি আমার হাত ভেঙে গেছে। তারপরে আরও আহত হওয়ার কারণে 2-4টা ইটা আরও আমার শরীরে লাগার পরে আমি যখন পিজি হাসপাতালে আসি, তখন আসার সাথে সাথে গেট আটকায় দেয়, কারণ তার আগ মুহূর্তে কিছুক্ষণ আগে নাকি পিজি হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুন ধরায় দেওয়া হয়েছিল, সেটা আমি দেখতে পাইনি। আমি যখন আসার সাথে সাথে গেট আটকায় দেয়। তো আমাকে তারা একটা গোপন কক্ষে নিয়ে যায়, ওইখানে নিয়ে আমাকে চিকিৎসা দেয়। ওইখানে বলে আপনি কোনো চিল্লাচিল্লি করবেন না, কোনো কথা বলবেন না, চুপচাপ থাকেন, এখানে কিন্তু আয়সা চেক করা হচ্ছে। আমার সাথে এক ভাই ছিল, মানে ওই ভাইকে আমি চিনি না, ওনার নাকি শাহবাগে, ওনার চুলগুলো লম্বা, উনি আর্টিস্ট করে, উনি আমাকে হেল্প করে, কারণ হাঁটার মতো আমি পরিস্থিতি আমার ছিল না, আমি খুব দুর্বল হয়ে যাই। তো উনি আমাকে ধরে ধরে নিয়ে যাওয়ার পর ওনার মোবাইল থেকে ফোন দেয় যে রুগী আসছে, তখন আমাকে কেচি গেট খুলে উপরে নিয়ে যায়। লিফটের 3 তলায় যখন উঠি, তখন আমাকে এক্সরে করে দেখে যে আমার হার্টটি একটু ফ্র্যাকচার হয়েছে। আবার ওই রিপোর্ট নিয়ে আবার এখানে চলে আসি। আসার পরে ওনাকে কিছু ওষুধ লিখে দেয়, তারপর আমার হাত ব্যান্ডেজ করে দেয়, একটা ইঞ্জেকশন দেয়, ব্যথার ইঞ্জেকশন। আমাকে বলতেছে আপনি এখন বের হয়েন না, এখন বের হলে আপনাকে যেতে দেবে না। তো আমি প্রায় 2 ঘন্টা ওইখানে শুয়ে থাকি। 5 তারিখে যখন আপনি পরের দিনই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আন্দোলনের সবকিছু বন্ধ ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, আপনি কিভাবে কখন জানতে পারলেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে? ও আচ্ছা, এটা জানতে পারি হচ্ছে, আমি যখন বললাম না, আমি যখন নিচে নামি, ফোন তো বাসায় রেখে যাই। তো বাসায় রেখে যাওয়ার পরে কেউ বলতেছিল, নিচে নামার পরে কেউ বলতেছিল ভিপিএন দিয়ে নাকি নেট চালানো যাইতেছে। তখন ওই ভিপিএন এর মাধ্যমে আমি যখন নেট ইউজ করি, তখন আমি যমুনা টেলিভিশনের একটা নিউজ দেখতে পাই, সেখানে বলা হয় যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে সেনাপ্রধান, মানে দিবে ভাষণ দিবে। তখন আমার মনে হলো যে সেনাপ্রধান কেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। এই আস্তে 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 তখন নিউজ জানতে পারি যে হাসিনা তখন পালাইছে। আপনার এই ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল, এবং ওই সময়ে যদি আসলে এমন হতো যে শেখ হাসিনা সরকারের পতন হয় নাই, এরপরও শেখ হাসিনা সরকার টিকে যেত, তাহলে আসলে আপনার জীবনের নিরাপত্তা কতটুকু থাকতো, এবং আজকে আপনি আপনাদের সঙ্গে কথা বলতে পারতেন কিনা, কি মনে হয় আপনার? কারণ আপনার কি মনে হয় যে আমি আজকে এইখানে বসে কথা বলতেছি, বা আমি আরামবাগে একটা জায়গার ভিতরে, আমি যেই জায়গাটাতে ব্যবসা করছি, আমার যে প্রতিষ্ঠান, আমার যে দোকান যেখানে, সেইখানে হচ্ছে আওয়ামী লীগের একদম বিশাল বড় একটা মনে করেন যে ঘাঁটি, আর আমি সেইখানেই ব্যবসা করতেছি, আপনার কি মনে হয় আমি সেইখানে বসে থাকতে পারতাম? জুলাই আন্দোলনের 1 বছর হতে চললো, 5 আগস্ট বর্ষপূর্তি শেখ হাসিনা পতনের। তো এই 1 বছরে এর মধ্যে আপনি আসলে আপনার প্রত্যাশা কতটুকু, যে কারণে আন্দোলন করেছেন সেটা কতটুকু পূরণ হয়েছে, এবং সামনে কি প্রত্যাশা করছেন? অবশ্যই আমরা করতে পারছি, আমরা হ্যাপি এই কারণেই মনে হচ্ছে, কারণ সবাই আমরা এখন মনে করেন সবাই যেভাবে কথা বলতে পারতেছি, এই কথাটা কিন্তু আমরা আগে কখনো বলতে পারতাম না। এই যে আজকে আপনি বুক ফুলায় কথা বলতে পারতেছি, বুক ফুলায় চলতে পারতেছি, হাঁটতে পারতেছি, আমি আজকে এখানে আছি, আপনি কি মনে হয় না আমরা পরিবর্তন করতে পারছি? এখানে আমি প্রত্যাশা এটাই করতে চাই, যেটা হচ্ছে যে সরকারের অধীনে যে প্রশাসন, যে আমলা কামলা আছে, এরা আসলে সরকারের গোলাম যাতে না হয়, যেটা আপনি মনে করেন যে আপনি মানে যেটা কি বলে এটাকে, যে ন্যায্য যেটা আইন যেটা বলে আপনি সেটাই আপনাকে মানতে হবে। কিন্তু এখানে যদি আপনি সরকারের মানে গোলামি করেন, পা চাটেন, সেখানে কি করতে হবে, ঠিক সেম আপনাকে আওয়ামী লীগ সরকার যেটা করে গেছেন, যে এই সন্ত্রাসী বাহিনী করে গেছেন, যে প্রশাসন দিয়ে আমাদেরকে গুম, হত্যা, মামলা, হয়রানি করে গেছেন,
পরবর্তীতে দেখা গেছে আমরা চাইছি যে যেই সরকারই আসুক না কেন অন্তত এটা জানি না হয়। আর হচ্ছে আমরা চাই একটা অবশ্যই সুষ্ঠু নির্বাচন হোক, কারণ নির্বাচনের অবশ্যই দরকার আছে। আর সেখানে এটাও মাথায় রাখতে হবে যেই সরকারই আসুক না কেন এই আওয়ামী লীগ সরকার দিয়ে শিক্ষা পাওয়া উচিত যে আমরা যে প্রতিরোধ গড়ে তুলেছি সেটা যে সরকারই আসুক না কেন আমরা কিন্তু পরবর্তীতে সেই প্রতিরোধ আবার এটা গড়ে তুলবো, ফেসিবাদ আমরা রুখে দিব। এটা মাথায় রাখতে হবে, যেই সরকারই আসুক না কেন তাকে মাথায় ঢুকে নিব।